সাপ নিয়ে যত কুসংস্কার গল্প, এরকম গল্প কোনো অ্যানিমেলের নাই। সাপ কিন্তু সহজে মানুষকে কামড়ায় না। যখনই তাকে আপনি ডিস্টার্ব করবেন বা তার গায়ে পাড়া পড়বেন, তখন সে বাইট করবে। কার্বলিক অ্যাসিড দিয়ে সাপকে প্রতিরোধ করা যায় না। বর্ষাকালে সবচেয়ে হলো সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। চলছে বর্ষাকাল। এই সময় দেশের নানা প্রান্তে বন্যা চলছে। পাশাপাশি আজকে 16 জুলাই বিশ্ব সাপ দিবস। বন্যার সঙ্গে সাপের একটা সম্পর্ক রয়েছে। বন্যার সময় সাপ চলে আসে। এই সময় আমাদের কি করতে হবে, কিভাবে সতর্ক থাকতে হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো বন্যপ্রাণী ও সর্প বিশেষজ্ঞ মোহাম্মদ আবু সাইদের সঙ্গে। স্যার, বণিক বার্তার আলাপচারিতায় আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগত। স্যার, এখন তো বর্ষাকাল এবং বন্যা শুরু হয়ে গেছে। বন্যার সময় সাপের একটা সাপ আসতে থাকে বেশি, এই মানুষেরও ভয় থাকে, ঘরে সাপ থাকে, আমরা বিভিন্ন ভিডিওতে দেখি। এই বিষয়ে আপনি আমাদেরকে প্রাথমিকভাবে কি সচেতন করবেন, কি করতে হবে আমাদের? আসলে আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে প্রতি বছর 4 লক্ষ মানুষ সর্পদংশনের শিকার হয় এবং এর মধ্যে 7,500 মানুষ মারা যায়। এর প্রধান কারণ হলো মানুষ সাপ চেনে না, সর্পদংশন কীভাবে হয়, প্রাথমিক চিকিৎসা কী এবং কোথায় চিকিৎসা করতে হয়, এই বিষয়টা সম্পর্কে খুবই অজ্ঞ থাকে। এই যে বর্ষাকালে যেটা হয়, সাপ সাধারণত কিন্তু বাড়িঘরের, কৃষি জমি এইসব অঞ্চলে থাকে, চুপচাপ থাকে। কিন্তু যখন বন্যা হয় তখন সব মাঠঘাট সব কিছু ডুবে যায়। ডুবলে সাপ কিন্তু তখন আশ্রয়ের জন্য রাস্তাঘাট, বেড়িবাঁধ, ঘরের বিভিন্ন জায়গায় কিন্তু সে আশ্রয় নেয়। তখন মানুষের সাথে একটা ইন্টারাকশন হয়। সাপ কিন্তু সহজে মানুষকে কামড়ায় না। এই যেমন এখন মনে করেন বন্যা চলতে সাপ হয়তো আপনার বাড়িতে চলে আসছে, বন্যা আশ্রয় কেন্দ্রে বা বেড়িবাঁধের মধ্যে কিন্তু সাপ চলে আসছে। যখনই তাকে আপনি ডিস্টার্ব করবেন বা তার গায়ে পাড়া পড়বেন, তখন সে বাইট করবে। প্রিভেনশন জানতে হবে, সাপ কোথায় থাকতে পারে, না থাকতে পারে। তো সুতরাং বর্ষাকালে সবচেয়ে হলো সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যখন দেখবেন সব কিছু ডুবে গেছে, আপনার ঘরের বিভিন্ন জায়গায় জিনিসপত্র রাখছেন, আপনি কোনো কিছু আনতে গেলেন, সেখানে হাত দিচ্ছেন, সব থাকতে পারে। সুতরাং খুবই সতর্কতাভাবে আপনাকে অবলম্বন করতে হবে। এক জায়গায় সাপ আছে কিনা সেটা আগে দেখতে হবে। রাতের বেলা অন্ধকার আপনি বের হবেন না, অবশ্যই টর্চ অথবা মোবাইল ফ্ল্যাশ লাইট দিয়ে ব্যবহার করতে হবে। কারণ সাপ রাতের বেলা মুভমেন্ট করবে, আপনি যদি যখনই তাকে পাড়া দিবেন না দেখে, তখন সে বাইট করবে। রাত্রে যখন ঘুমাবেন সেখানে মশারি টাঙায় ঘুমাইতে হবে। যদি আশেপাশে সাপ থাকে, বিশেষ করে আমাদের যে কেউটে সাপ বলি, ক্রেট, এটা সবচেয়ে বিপজ্জনক সাপ। এটা রাতের বেলা বেরোয় এবং এই গরমের সিজনে মানুষ যখন মাটিতে ঘুমায় থাকে তখন কিন্তু বাইট করে। সুতরাং এই বিষয়গুলো হলো প্রিভেনশন মেথডটা আপনাকে জানতে হবে। তো সুতরাং আর আমাদের যেটা হয়, আমাদের সবার ধারণা যে কার্বলিক অ্যাসিড দিলেই সাপ আসে না, কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল। আমরা এগুলো আগে পড়াশোনা করে আসছি। কার্বলিক অ্যাসিড দিয়ে সাপকে প্রতিরোধ করা যায় না। এখন বন্যার সময় আপনাকে যেটা করতে হবে, বিশেষ করে বাড়িঘরে যাদের সাপের আসার সম্ভাবনা আছে, বন্যা ডুবে গেছে, তখন আপনি কি করবেন? প্রাথমিকভাবে যেটা করা যায়, আপনি যদি বাড়ির চারিদিকে কারেন্ট জাল যদি পেতে দিতে পারেন, এক হাত উঁচু করে মাটির নিচে গর্ত করে, তাহলে সাপ যদি আসে তাহলে জালে আটকে যাবে। এটা হলো একটা বড় ধরনের একটা বিপদমুক্ত হওয়া বা সাপ থেকে বাঁচার জন্য। এবং সকাল বিকাল আপনাকে সেটা চেক করতে হবে। আর যদি একান্ত সাপ ঢুকে যায়, আপনার ঘরের রাত্রে ঘুমানোর আগে আপনার খাটের নিচে ভালো করে পরীক্ষা করতে হবে। অনেক সময় দেখা যায় সাপ এসে আপনার বালিশের নিচে কাঁথার মধ্যে লুকিয়ে আছে, তখন ঘুমানোর আগে আপনাকে বালিশ, কাঁথা এগুলো ছেড়ে ঘুমাতে হবে। অনেক সময় গ্রাম অঞ্চলে দেখা যায় যে টয়লেটগুলো বাইরে, অন্ধকারে যে তখন টয়লেটের ভিতরে সাপ বসে আছে। সুতরাং অবশ্যই টর্চ নিয়ে যেতে হবে। এখন আমি সাপ দেখলে কি করব? আচ্ছা, সাপ দেখলে যেটা করবে, সাপ আপনার সামনে সাপ পড়ে গেল, চুপচাপ দাঁড়ায় থাকবেন। সাপের ভিশন কিন্তু অনেক লম্বা না, সে 1-2 ফুট পর্যন্ত দেখতে পারে এবং সে কালার আইডেন্টিফাই করতে পারে না। শুধু আপনি যদি চুপচাপ থাকেন এবং সে কিন্তু কোনো জিনিস যদি নড়াচড়া না করে, সে কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না। আপনি চুপচাপ দাঁড়া থাকবেন, দেখবেন আপনার পায়ের উপর দিয়ে সাপ চলে যাচ্ছে, বাইট করবে না। যেই আপনি নড়বেন তখনই বাইট করবেন। সুতরাং সাপ দেখলে আপনি চুপচাপ দাঁড়া যাবেন। সে হয়তো কী করে, কোবরা হলে ফনা তুলবে, তাই না, খুব ইজিলি। জি। সুতরাং আপনি একটু পিছিয়ে চলে যাবেন, অন্য রাস্তা চলে যাবেন, সে তার মতো চলে যাবে। অনেকে বলে যে সাপ দৌড়ায় এসে আক্রমণ মানুষকে করে, দৌড়ায়। এইটা একটা টোটালি একটা মিথ। সাপের ওই মেধা নাই কখনো দৌড়ায়, এগুলো বাস্তব না। এগুলো হলো কুসংস্কার বা মানুষের বানানো গল্প। পৃথিবীতে যত বন্যপ্রাণী আছে, সাপ নিয়ে যত কুসংস্কার গল্প, এরকম গল্প কোনো অ্যানিমেলের নাই। সাপ নিয়ে যত মানে রসাত্মক গল্প বলেন, কুসংস্কার। সুতরাং আপনি প্রিভেনশন যদি আপনি ঠিকমতো মানেন, শুধুমাত্র মাটিতে ঘুমাবেন না, রাত্রেবেলা টর্চ নিয়ে হাঁটবেন, তাই না, তাইলে আপনার সাপ সম্পর্কে আপনার খুব সর্পদংশন হবেন না। ধরেন আমাকে সাপে দংশন করে ফেললো, তাহলে তখন আমি কি করতে পারবো? সর্পদংশনের আমাদের একটা ট্রেডিশনাল নিয়ম হলো কি, সাপে যখন দংশন করে, কামড় দেয়, তখন শক্ত করে বাঁধন দেয়। এটার মধ্যে ট্রেডিশনাল, এটা যুগ যুগ ধরে চলে আসছে। রক্ত কেটে ফেলে দেয়। না, প্রথমে বাদ দেয়, যত শক্ত করে রশি দিয়ে বাদ দেয়।
সে কিন্তু সাপ চিনতে পারতেছে না। আমাদের সমস্যা হলো যে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত 107 প্রজাতির সাপ কনফার্ম রেকর্ডেড হয়েছে আইসিএনের রেড লিস্ট যেটা হচ্ছে সেখানে। তো এর মধ্যে মাত্র 35টা সাপ হলো ভেনামাস স্নেক, ইনক্লুডিং 16 প্রজাতির সামুদ্রিক সাপ। এবং বাংলাদেশে যে সর্বদংশনে মানুষ মারা যায় এর মধ্যে 2 প্রজাতির কোবরা, একটা হলো খইয়া গোকরা, আরেকটা হলো আমরা বলি পদ্ম গোকরো, নাজা 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 কাউথিয়া। আর 5 ধরনের হলো কেউটে সাপ, আমরা যেটাকে বলে ক্রেইট বলি। এটাকে ভারতে বলে কিন্তু কালাস। আমাদের যেমন কমন ক্রেট, ওয়ালস ক্রেট, গ্রেটার ব্ল্যাক ক্রেট, লেসার ব্ল্যাক ক্রেট এবং ব্যান্ডেড ক্রেট, শঙ্কিনী, এইটা শুধু চিনে। বাংলাদেশের মানুষ এই সাপগুলো সম্পর্কে কোনো ধারণা নাই। আমার মনে হয় যে 98% মানুষ এই সাপ জীবনে দেখেনি। ইভেন আমার মতো যারা পড়াশোনা করে গবেষণা করে তারা ওই সাপগুলো দেখেনি, কারণ এই সাপটা মূলত রাতের বেলা বেরোয় এবং যারা মাটিতে ঘুমায় সেখানে সবচেয়ে বেশি বাইট হয়। এই সাপের আরেকটা বৈশিষ্ট্য হলো কোবরা সাপ তো আপনাকে ফনা তুলবে, আপনি দেখতে পারবেন বাইট হলো বাইট মার্ক বসবে, কিন্তু এই সাপটার দাঁত এত সূক্ষ্ম, আপনি হয়তো ঘুমায় আছেন, সে এসে আপনার পাশে আসলো, আপনি যেই নড়াচড়া করলেন জাস্ট একটা বাইট করবে। তার দাঁত এত সূক্ষ্ম যে আপনি বুঝতে পারবেন মনে করেন যে মশা কামড় দিছে, সে ঠোকর দিয়ে চলে যাবে। 8 ঘন্টা 10 ঘন্টা পরে তখন আপনার রিয়াকশন শুরু হবে। এটা যেহেতু নিউরোটক্সিক বিষ, তখন আপনার শ্বাসকষ্ট শুরু হবে। তখন এইটা হলো দুটা প্রশ্ন। আরেকটা যেটা হলো বাংলাদেশে গত কয়েক বছর ধরে, বেশ 24 সালে সবচেয়ে বেশি প্যানিক যেটা করেছে রাসেল ভাইপার, আমরা যেটা চন্দ্রবোড়া বলি। আসলে তখন কিন্তু একটা প্যানিক করেছিল রাসেল ভাইপার। বাংলাদেশে আমাদের সর্বশেষ গবেষণায় দেখা গেছে প্রায় বাংলাদেশের চাপাই থেকে শুরু করে চাপাই, রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা, এদিকে একদম পুরো পদ্মা নদীর আশেপাশে যে চরাঞ্চলগুলো আছে পটুয়াখালী পর্যন্ত 26টা জেলায় রাসেল ভাইপারের অবস্থান দেখা গেছে। এবং রাসেল ভাইপার হলো অন্য সাপ কিন্তু ডিম পাড়ে, এবং সাপের ডিম সাধারণত 60 দিন পরে ফুটে, ন্যাচারালি ফুটে। কিন্তু সাপের কিন্তু কোনো প্যারেন্টাল কেয়ার নাই, তাই না? সাপ ডিম পেড়ে চলে যাবে, নির্দিষ্ট সময় সাপের বাচ্চা বেরোবে এবং সে প্রকৃতিতে ফিরে যাবে, সে বাঁচবে। রাসেল ভাইপার কিন্তু ডিম পারে না, বাচ্চা দেয় সরাসরি। একটা রাসেল ভাইপার 15 থেকে 75টা পর্যন্ত রেকর্ড আছে, যার ফলে এর সার্ভাইবিলিটি রেট অনেক বেশি। এবং বিশেষ করে যারা করে কি, এটা বন্যার সময়, যেমন এখন বন্যা হচ্ছে, এবং আমাদের যে চাঁপাইনবাবগঞ্জ, আমাদের যে বরেন্দ্র অঞ্চল, এর ওই পাশে যে ইন্ডিয়ান বেল্ট, সেখানে কিন্তু প্রচুর রাসেল ভাইপার আছে। আমাদের দেশে কিন্তু একসময় রাসেল ভাইপার ছিল। 2002 সালে বাংলাদেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাস্ট রেকর্ড, সেখানে 2টা রাসেল ভাইপার পাওয়া গিয়েছিল, এবং সেটা মেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের মিউজিয়ামের আছে। আমাদের ধারণা হলো কি, শক্ত করে যদি বাদ দেই তাহলে কী হবে, বিষটা আটকা যাবে, বিষটা উপরে যাবে না। এবং কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। কেন? আপনি যখন, আমি এখানে বসে আছি, আমি বেশিক্ষণ বসে থাকলে কি পায়ে ঝিঝি ধরবে, যখনই আপনি রশি দিয়ে বাদ দিবেন তখন আপনার রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, এবং এক পর্যায়ে দেখা যাবে যে সর্বদংশনের কিছু হয়নি, বিশেষ করে কিন্তু এই বাদন দেওয়ার ফলে আপনার হাতটা নীল হয়ে যাবে, কলাপস হয়ে যাবে, একসময় গ্যাংগ্রিন হয়ে যাবে। এবং বাংলাদেশে অনেক জায়গায় রেকর্ড আছে হাত পা কেটে ফেলে দিতে হয়েছে। সুতরাং শক্ত করে বাদন দিলে কিছু আসা যাবে না। সাপের বিষ তো যায় শিরার উপশিরার ভিতর দিয়ে যায়, সুতরাং বাদ দিয়ে আপনাকে সাপের বিষ আটকাতে পারেন না। প্রাথমিক চিকিৎসা হলো, প্রথম যেটা হলো, মানুষকে সর্বদংশন করলেই সে প্যানিক হয়ে যায়, তার হলো যে সাপে দংশন করছে আমি মারা যাব। এইটা হলো তার প্রথম প্যানিক। এটা ভ্যানামাস হোক আর নন ভ্যানামাস হোক, তাই না, এটা দাঁড়ায় হোক আর যেটা হোক, প্রথম কাজ হলো তাকে প্যানিক ফ্রি করা, তাকে চুপচাপ এক জায়গায় বসাতে হবে। হ্যাঁ, আমাদের দেশে তো মানুষজন খুব একদম মানে জড়ো হয়ে যায়, সেটা করা যাবে না। তাকে একটা খোলামেলা জায়গায় বসাতে হবে, বসায় তাকে বলতে হবে, বাবা চিকিৎসা আছে, তোমাকে হাসপাতালে নিয়ে যাব, তুমি ভয় পাও না, কোথায় বাইট করছে সেই বাইটটা দেখা, তার কাছ থেকে শোনা সাপটা কেমন ছিল, কী ছিল, কামড় দিয়েছে কিনা, এবং যেখানে কামড় দিয়েছে সেখানে একটা মার্কিং করে রাখা, অনেক সময় বোঝা যায় না। তারপরে যদি বাটটা দিয়ে ফেলে তাহলে কিছু করার দরকার নেই, এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। এখন অনেক সময় দেখা যায় কি গাড়ির জন্য অপেক্ষা করতে হয়। সবচেয়ে ভালো হলো যেটা নেপালে, যেটা WHO করেছে, আপনি মোটর বাইকে করে মোটরসাইকেলের মাঝখানে বসায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। যত দ্রুত হাসপাতালে নেবেন তত দ্রুত চিকিৎসা হবে। কিন্তু সমস্যা হলো যে বাংলাদেশের গবেষণা দেখা গেছে 80%, মানে 80% সর্বদংশন রুগী সর্বদংশনের পরে ওজার কাছে যায়। বাংলাদেশের এমন কোনো উপজেলা নাই আমার এই গত 24 বছর গবেষণায় যে সেখানে ওজা নাই। এটা একটা প্রফেশনাল, মানে বাড়ির আশেপাশে, এবং ওজার কাছে গেলেই তখন তারা মন্ত্র এটা খাবে না সেটা খাবে না, তার শরীর বিষ আছে কিনা করে একটা মিস ট্রিটমেন্ট করতেছে। তারা কিন্তু বুঝতেছে না, সে কিন্তু সাপ চিনেই না, এটা কি ধরা সাপে কামড় না এটা ক্রেট কামড়, সে কিন্তু বুঝে না। সে দেখবে যে কাটাচারি ব্লেড দিয়ে কাটতেছে,
তারপরে আপনার বিভিন্ন জিনিস খাওয়াচ্ছে, তুতে বিভিন্ন গাছপালা খাওয়াচ্ছে, খাওয়া কিন্তু এখানে সময় নষ্ট করতেছে। কিন্তু ততক্ষণে কিন্তু যদি এটা বিষধর সাপ হয়, ওজার বাপেরও সাধ্য নাই এই বিষ নামানোর। এখানে একটা ম্যাজিক আছে। আবার অনেকে তো বলবে যে স্যার আমাদের দেশে তো দেখা যায় ওজা অনেক রোগী ভালো করছে, আপনিও তো বলবেন। এখানে ম্যাজিকটা কি? ম্যাজিকটা হলো 100টা সর্পদংশনের মধ্যে 80টা হলো অবিষধর সাপের দংশন। তাহলে বাকি থাকে কত? 20টা। এই 20টা কনফার্ম কোবরা, গ্রেট অথবা রাসেল ভেপার বাইট। কিন্তু সাপ যখন দংশন করে সে এত দ্রুত ছোবল মারে, অনেক সময় দেখা যায় ছোবল মারছে, দাঁত বসছে, কিন্তু বিষ ঢুকাতে পারে নাই। বিষ ঢুকালেও সেটা লিথেল ডোজ না, আপনি মারা যাওয়ার মতো না। এটাকে বলে ড্রাই বাইট বা শুষ্ক কামড়। এইটার সংখ্যা হলো 50%। তাহলে কী হলো? ওখানে 80 আর 10 90। এই 90 ভাগ হলো পেশেন্টের উপরে ওজা তার কেরামতি করে এবং সে খুব ক্রেডিট নেয়, এবং সাধারণ মানুষের মধ্যে সে কিন্তু বিশাল বড় একজন ডাক্তার হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে 10 ভাগ নাথিং টু ডু, সে কিছুই করতে পারে না। এবং এই 10 ভাগ রুগী কিন্তু তাকে এই অপচিকিৎসা দিয়ে যখন সময় নষ্ট করে এবং যখন সে অজ্ঞান হয়ে যাচ্ছে বা বিভিন্ন ক্রিটিক্যাল তার সিমটম দেখা যাচ্ছে, তখন বলে তখন সে হাসপাতালে নিয়ে আমি যাও। কোনো পারবো না অমুক সময়, তখন সে হাসপাতালে যায়। হাসপাতালে গেলে যেটা হয়, তখন অ্যান্টিভেনাম থাকে না অনেক সময়। আমাদের দেশে অনেক উপজেলা লেভেলে সদর হাসপাতালে ডাক্তাররা চিকিৎসা করতে চায় না। কারণ হলো যখন এই ধরনের পেশেন্ট যায় তখন কিন্তু তার কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, তখন তার শ্বাসকষ্ট শুরু হতে পারে, তখন সে রিস্ক নেয় না, দেন রেফার টু দ্য মেডিকেল কলেজ হসপিটাল। কিন্তু নিয়ম হলো আপনাকে অন্তত একটা অ্যান্টিভেনাম দিয়ে তাকে রেফার করা। কিন্তু আমাদের ডাক্তারদের গত এই 24 বছর দেখছি, অনেক ডাক্তাররা মনে করে যে যেহেতু এই সাপের অ্যান্টিভেনাম ঘোড়ার মাধ্যমে তৈরি করে, সুতরাং এখানে অ্যালার্জেটিক রিয়াকশন হতে পারে। এটা কিছুই না, এটা সিম্পলি কোনো এটার জন্য ট্রিটমেন্ট প্রোটোকল আছে, যখন অ্যান্টিভেনাম কীভাবে দিবে না দিবে সেখানে আছে। কিন্তু ডাক্তার এই রিস্ক নিতে চায় না, ওনারা ছেড়ে দিচ্ছে। অন দ্য ওয়েতে মনে করেন একটা রোগী 6 ঘন্টা লাগলো, সাপের বিষ তো আর আটকা থাকবে না, কারণ নিউরোটক্সিস যখন হবে আপনার সারা শরীরে এটা বিষ ছড়ায় যাবে, তখন ট্রসিস হবে, তারপর কার্ডিয়াক অ্যারেস্ট হবে, তখন এক সময় কিন্তু সে মারা যাবে। কিন্তু যদি একটা ডোজ তাকে দিয়ে যদি রেফার করে দিতে পারে, দ্যাট উইল বি বেটার। কিন্তু এইটা সাধারণত করে না অনেক জায়গায়, আমার এক্সপিরিয়েন্স অনেক উপজেলা লেভেলে ডাক্তার। আর সর্পদংশনে বেশিরভাগ রাত্রে, হাসপাতালে তখন চিকিৎসক থাকে না, চিকিৎসক থাকলে অ্যান্টিভেনাম থাকে না, অ্যান্টিভেনাম থাকলে তার ট্রেনিং নাই, মানে সে রিস্ক নিতে চায় না। কিন্তু সুখের খবর হলো যে বাংলাদেশে গত কয়েক বছরে আমাদের চিকিৎসা যারা এইগুলো নিয়ে কাজ করছেন, ওনারা ট্রেনিং করাচ্ছেন। আমি নিজেও একসময় ট্রেনিংয়ে জড়িত ছিলাম। এখন কিন্তু অনেক ডাক্তাররা কিন্তু মোটামুটি, বিশেষ করে মেডিকেল কলেজগুলোতে, বাংলাদেশে চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী মেডিকেল কলেজ, এই 3টা হলো পায়োনিয়ার স্নেক বাইট চিকিৎসার মধ্যে। এর মধ্যে 1 নম্বর হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ, এবং ওখানে কিন্তু একদম স্পেসিফিক 16 নম্বর ওয়ার্ড ওনলি ফর দ্য স্নেক বাইট এবং টক্সিকোলজি। ঢাকা মেডিকেল কলেজে আমরা সেটা করতে পারিনি। ঢাকা মেডিকেল মেডিসিন ওয়ার্ড যেগুলো আছে, যেখানে যায় সেখানে চিকিৎসা হয়। ঢাকা মেডিকেলে খুব ভালো চিকিৎসা হয়। এবং এখন রিসেন্টলি রাজশাহী মেডিকেল কলেজে, সেখানে কিন্তু 58 নম্বর ওয়ার্ড মেডিসিনের একটা ওয়ার্ডকে এই গত কিছুদিন আগে এটাকে আইসোলেট করে দিচ্ছে, যে এখানে স্নেক বাইট আসলে সেখানে ট্রিটমেন্ট করবে। সেখানে 7টা বেড আছে, মেল 5টা ফিমেল, এবং সেখানে অ্যান্টিভেনাম আছে, ডক্টর আছে, নার্স আছে। সুতরাং চিকিৎসাটা খুব চমৎকার হচ্ছে। কিন্তু আপনি তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রকল্পের অংশ হিসেবে বাংলাদেশের অন্তত 1500 ডাক্তার এবং বেশ কিছু ওঝাদের ট্রেনিং দিয়েছেন। ওঝাদের কি ট্রেনিং দিয়েছেন, এইটা কেন দিয়েছেন, এটা একটা চমৎকার ব্যাপার। আর ডাক্তারদেরকে যে ট্রেনিং দিয়েছেন সেইটার রিফ্লেক্ট কি, বা ডাক্তারদের মনোভাবে কি ধরনের চেঞ্জ আসছে আপনি মনে করেন? না, আসলে যেটা হলো যে আমি তো 2004 সাল থেকে মানে খুব নিবিড়ভাবে সাপের দংশন এই নিয়ে গবেষণা চিকিৎসা কাজ করছি। 2007 সালে আমাকে স্বাস্থ্য দপ্তরের এনসিডি যে প্রকল্প আছে, সেখানে প্রফেসর মোয়াজ্জেম সাহেব ছিল। উনি আমাকে প্রথম বললেন যে সাভারের যে বক্তের পাড়া আছে সাপুড়ে, যে এদের উপরে আমরা একটা ট্রেনিং করাবো, আপনি কি অর্গানাইজ করতে পারবেন কিনা। যেহেতু আমি সাপ নিয়ে গবেষণা করি, সারা বাংলাদেশের সাপুড়ে বা যারা সাপ ধরে আমার নেটওয়ার্কের মধ্যে, আমার এগুলো মুখস্থ, কোথায় কি ধরে আমার মুখস্থ। তখন আমি প্রফেসর মোয়াজ্জেমকে বললাম যে ভাই এটা কোনো ব্যাপারই না। তখন উনি প্রোগ্রাম সেট করলেন, একদম ওখান থেকে লোকজন আসলো এই স্বাস্থ্য দপ্তরের একটা বড় হল রুমে, ট্রেনিং সেন্টারে, সেখানে আমরা ট্রেনিং দিলাম। ট্রেনিংটা দেওয়ার উদ্দেশ্য ছিল যে প্রাথমিক চিকিৎসা, সর্বদংশন করলে কী করবেন না করবেন সেটা আর কি। আর তখনই উনি এরপরে যেটা শুরু করলেন, উনি ব্যাপকভাবে বাংলাদেশের সর্বদংশন চিকিৎসার জন্য একটা প্রশিক্ষণ কার্যক্রম শুরু করলেন। সেখানে আমি এবং আমার সাথে ডাক্তার কামরুল এবং ডাক্তার আরিফুল বাশার, এরা আমার সাথে ছিল। আমার পার্ট ছিল সাপ সম্পর্কে বলা, সাপের প্রকারভেদ, এর বাসস্থান, বাইট করলে কি করবেন, প্রিভেনশন কি, তারপরে ওজারা কি করে,
এই পার্টটা আমি ক্লাস করতাম ফার্স্টে। আর যে ডাক্তার থাকতেন উনি প্রোটোকল মেনটেন, ট্রিটমেন্টটা কীভাবে করবে, ডাক্তাররা অ্যান্টিভেনম পেশেন্ট আসার পরে সাইন সিমটম দেখবে, তারপরে অ্যান্টিভেনম কীভাবে দিবে, অ্যান্টিভেনম রিয়াকশন করলে কী করবে, এই পার্ট পড়তো। এই যে আমার যে দুজন ডক্টর কামরুল এবং আরিফুল বাশার, আমরা জয়েন্টলি এভাবে করেছি। এবং তখন বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজে, প্রত্যেকটা সদর উপজেলাতে, কারণ এটা মেডিসিনের ডাক্তাররা সাধারণত করে, এরকম প্রায় 45টা ট্রেনিং প্রোগ্রাম অল ওভার বাংলাদেশে। এবং এর পাশাপাশি একটা যেটা করা হয়েছিল ওজাদেরকে ট্রেনিং করানো। ওইটা করানোর মেইন উদ্দেশ্য হলো যে ওজারা যে অপচিকিৎসা করে, তখন দেখা যাচ্ছে প্রত্যেক উপজেলা থেকে 2জন করে ওজা আসতো, সেই ট্রেনিং ডাক্তার যেমন আসতো ওজারও আসতো, একদিন ডাক্তারদের ট্রেনিং, একদিন ওজাদের ট্রেনিং। তো ওজাদের ট্রেনিং সম্পূর্ণ আমি করাতাম, কারণ ডাক্তারদের এখানে কোনো রোল নাই। তো তাদেরকে যেটা দেখানো হতো, তারা তো সাপ চিনে না, তখন তাদেরকে বলতাম দেখেন এটা, তারা মনে করে যে দাঁড়ার সাপ, তাদের ধারণা দাঁড়ার সাপের বিষ আছে, দাঁড়ার সাপের লেজ দিয়ে বাড়ি দিলে এখানে ঘা হয়ে যায়, তাই না? তাদেরকে যখন দেখাতাম যে এই সাপ, এইগুলো মূলত দংশন করলে বাইট মার কীভাবে বুঝতে পারবেন, তার সাইন সিমটম কী, এইগুলো যদি দেখেন তাহলে আপনারা চিকিৎসা করবেন না। আর যদি ধরা সাপ, দাঁড়ার সাপ নন ভ্যানামাস হয়, আপনারা মন্ত্রতন্ত্র পড়েন, কিন্তু যদি দেখেন এই বিষধর সাপ, তাহলে অবশ্যই আপনারা রেফার করবেন। এবং এতে করে আমরা দেখেছি কিন্তু বেশ ভালো কিন্তু একটা রেজাল্ট আসছে। আমরা একটা জিনিস দেখেছি যে নগরায়নের ফলে নগরের মধ্যে সাপের আবাস কমে গিয়েছে, এবং নানান সময় আমরা ভিডিও দেখে, বাংলাদেশেও হয়েছে বিদেশেও দেখে, যে ফ্ল্যাটে বাসাবাড়িতে সাপ চলে আসে। তো ঢাকার প্রেক্ষাপটে বা বড় নগর যেগুলো আছে, রাজশাহী, চিটাগং, আমরা যারা নগরে বসবাস করছি, সেইটার প্রেক্ষাপটে সাপের ঝুঁকিটা আমরা নগরবাসী কিরকম আছে? সাপ সম্পর্কে আসলে বাংলাদেশে কোনো ইন ডিটেলস গবেষণা হয়নি। এক নম্বর যেটা বললাম যে 107 প্রজাতির সাপ এখন পর্যন্ত আমরা আইডেন্টিফাইড কনফার্ম। সাপ কিন্তু সব জায়গায় আছে কম বেশি। সাপ কিন্তু সবচেয়ে অলস প্রাণী, তারা কিন্তু সহজে মুভমেন্ট করে না। খাবার সময়, এই যে এখন বৃষ্টি হলো, খুব গরম হলে, কোনো ক্লাইমেট চেঞ্জ হলে, বা কেউ যদি তাকে ডিস্টার্ব করে, তাহলে কিন্তু সে মুভমেন্ট করে। সাপ দেখা যায় যে কোনো সাপ আছে 1 সপ্তাহ, 15 দিন, 1 বছর, ইভেন আমেরিকার জাদুঘরে দেখে, চিড়িয়াখানা দেখা গেছে 2 বছর পর্যন্ত গিভন ভাইপার একবার যে খাইছে আর খায় নাই। তো সুতরাং আমাদের দেশে যেহেতু নগরায়ণ হচ্ছে, আমাদের সাপের যে আবাসস্থল, সাপ আগে কোথায় থাকতো? জঙ্গলে থাকতো, হাওড়, বিল, নদীর পাড়ে তখন থাকতো, তার হ্যাবিটেট ছিল আলাদা। কিন্তু এই নগরায়ণের কারণে আজকে শুধু ঢাকা শহরে না, আপনি উপজেলা লেভেলে দেখেন কি পরিমাণ কৃষি জমি কনভার্টেড টু দ্য নগরায়ণ করছে, তার আবাসস্থল নষ্ট হয়ে গেছে। সোজা কথা, এখন প্রত্যেক প্রাণীর তো একটা আবাসস্থল আছে, সে তো তার মতো করে থাকবে। আপনি যখন তার আবাসস্থলে হ্যাম্পার করবেন, তখন তো সে আপনার বাড়িতে উঠে আসবে, এবং বাড়িতে আসলে তখন আপনার সাথে ইন্টারাকশন হবে। আপনি যখন আপনার হাঁস মুরগি আসবে, আপনার ঘরের ভিতরে ঢুকবে, আপনি তো জানেন না সাপ ঢুকে বসে আছে, আপনি বাইট করবে এবং আপনি মারা যেতে পারেন। সুতরাং আমরাই কিন্তু এর জন্য দায়ী। ঢাকার প্রেক্ষাপটে বা বড় শহরগুলোর প্রেক্ষাপটে ঢাকা আমাদের শহরে ফ্ল্যাটে, আসলে এখন বাসায় পর্যন্ত আমি যেটা দেখেছি, মেইন ঢাকা সিটিতে তেমন কিছু নাই। আশেপাশে যেমন আমি আজকে বললাম 24 বছর পর দেখছি, যেমন উত্তরায়, তারপরে বসিলা অঞ্চলে, এইসব অঞ্চলে, সাভার এই অঞ্চলে, ওখানে যেহেতু জলাভূমি আছে, হোম স্ট্রিট ভেজিটেবল গার্ডেনিং আছে, সাপ কিছু আসেই, ঘরে আপনার সাপ ঢুকতে পারে। সাপ কি 8-10 তলা উঠতে হ্যাঁ, পারে? সাপ যেটা হলো, কিছু কিছু সাপ আছে, যেমন আমি বলি যদি, যেমন আমাদের দেশে ঘরগিন্নি না যেটা বলে, হ্যাঁ ঘরগিন্নি সাপ, এটা দেখলে সবাই ভয় পায়, এবং এই সাপ কিন্তু একদম খাড়া দেওয়াল বেয়ে উঠে যেতে পারে। এখন 10 তলায় সাপ উঠতে পারে কি করে? এখন একটা গোখরো সাপ যদি হয়, সে কিন্তু সিঁড়ি দিয়ে উঠে যেতে পারে, কোনো ব্যাপার না, একতলার, কারণ সে যদি মুভমেন্ট পায়। অনেক সময় দেখা যায় যে বাড়ির পাশে, জানলার পাশে গাছ আছে, সেই গাছ দিয়ে কিন্তু উঠতে পারে। এই যেমন গোখরো সাপ, দাঁড়ার সাপ, নারকেল গাছের আগে কিন্তু উঠতে পারে, পাইপ বেয়ে হ্যাঁ উঠতে পারে। পাইপ বেয়ে উঠতে পারে কিন্তু। সুতরাং বিভিন্নভাবে কিন্তু তার মুভমেন্ট, এটা খুব রেয়ার। আপনি 5 তলা 7 তলা, আমি ঢাকা, চট্টগ্রামে 6 তলার উপর সাপ দেখেছি, রেস্কিউ করেছেন, যেতে পারে, সে কোনো ব্যাপার না। এখন এই যেমন মনে করেন এখন বন্যা হচ্ছে, তাই না? চট্টগ্রাম শহর কিন্তু পুরো ডুবে গেছে, এবং গতকালকে আমি দেখলাম যে অনেক জায়গায় সাপ, ইভেন চায়নাতেও একটা সাপের খামার ভেসে গেছে, কালকে নিউজ দেখলাম, সাপ ছড়াই গেছে। তো এখন ওই যে বললাম তার বাসস্থান, তো সাপ তো ছিল মনে করেন ইঁদুরের গর্তে, সাপ কিন্তু থাকে ইঁদুরের গর্তে, এবং সাপ কিন্তু কখনো ওপেন জায়গায় থাকবে না। আবার এখানে একটা সাপ ছেড়ে দেন, সাপ কিন্তু ঘুরতে থাকবে, যখনই সে একটা আশ্রয়স্থল পাবে, অন্ধকার জায়গা পাবে, সেখানে সে লুকায় থাকবে। সুতরাং এখন বন্যা হয়ে গেছে সব জায়গায়, সাপ তখন কি করবে? সে তো মানুষের জন্য বাঁচার জন্য সে একটা আশ্রয় করবে, আপনার বাড়ির একটা খাটে যে উঠবে, মাচাঙে যে উঠবে, যেখানে বেড়িবাঁধ আছে বেড়িবাঁধে, মানে সেও তো ড্রাই জায়গায় থাকতে চেষ্টা করবে, তখন কিন্তু একটা ইন্টারাকশন হচ্ছে। সুতরাং আমরা মানুষ জাতি কিন্তু এই শুধু নট অনলি সাপ, প্রত্যেকটা বন্য প্রাণীর আবাসস্থলের জন্য আমরা দায়ী। আমরা সম্প্রতি লক্ষ্য করেছি যে বাংলাদেশে বিশেষ করে অভিযাত্রা বিদেশি সাপ পালন করছে, নির্বিষ বলছে, বিভিন্ন কালারফুল সাপ পালন করছে। এইটা কি আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো ঝুঁকি মনে করছেন?
আসলে বাংলাদেশে আপনি জানেন অনেকে সাপের খামার করতে যাচ্ছে, এটা 10 বছর আগের থেকে শুরু হয়েছে। এবং বন বিভাগের যে বিভিন্ন খামার আছে আপনি জানেন, কুমিরের খামার, হরিণের খামার, এই সাপের খামারের একটা কিন্তু বিধিমালা, একটা প্রোফাইল তৈরি করা হয়েছে, সেটা আমারই করা। 2015 সালে এটা আমি তৈরি করে দিয়েছি এবং এটা নিয়ে কিন্তু বেশ 5-7 বছর ধরে অনেক ইন্টারনেটে বা আমাদের আলোচনা হয়েছে। তখনই অনেকে বলছিল যে বল পাইথন ইম্পোর্ট করা যায় কিনা। বল পাইথন আসলে একটা পেট সাপ, ছোট একটা সুন্দর সাপ, সাদা কালো বিভিন্ন কালার হয়। এখন বিদেশিরা কিন্তু এগুলো, যেমন আমাদের দেশে কুকুর পালে, বিড়াল পালে, বিদেশিরা কিন্তু এই সাপগুলো পালে ঘরে ছেড়ে, ছোট সাপ কিন্তু বেশি বড় হয় না। ওই যে ঘুমাচ্ছেন আপনি বিছনার মধ্যে আছে, তাই না, এটা তো নন ভ্যানামাস নেই, কোনো শখের পরে পরে। কিন্তু নিয়ম হলো কি, বাংলাদেশের বন্যপ্রাণী আইন বলছে কোনো জিনিস আনতে হলে আপনাকে পারমিশন নিয়ে আনতে হবে। এবং রিসেন্টলি দেখেছেন আপনি ব্যাঙ, সাপ, তারপরে মাকড়সা, অনেক বন্যপ্রাণী, হ্যাঁ, অভিযান উদ্ধার হয়েছে। এগুলো আজকে না, আমার জানা মতে আজকে 10 বছর আগেই এগুলো বাংলাদেশে আসছে এবং আমার কাছে নিউজ আছে, আমি জানি কে কে আনছে। কিন্তু সরকারের তো সে লোকবল নাই। আমাদের সে ক্রাইম কন্ট্রোল একটা ডিপার্টমেন্টে তাদের এই যে কোনো ওয়াইল্ড লাইফ যে রেস্কিউ করবে তাদের নিজস্ব কোনো গাড়ি নাই, তারা গাড়ি ভাড়া করে আনে, লোকবল নাই, ট্রেনিং নাই। তো সুতরাং এই ধরনের যেটা করতে পারে, শখের বসে করতে পারে, কিন্তু কথা হলো যে সেটা আইন সিদ্ধ হতে হবে। এই যেমন আমি গত সপ্তাহে গেলাম বন বিভাগে, আপনারা দেখেছেন যে কাছিমের বাচ্চা ধরা পড়ছে অনেকগুলো। এখন অনেকে বলতেছে যে এই কাছিমগুলো অনেক বড় হবে, এটা আমেরিকা থেকে আসছে। আমি যতটুকু জানি, আমি এখন স্টাডি করে নিই যেহেতু আমি দেশের বাইরে ছিলাম গত 2 মাস, যে এই কাছিমগুলো আমি জানি এবং কাছিমের গ্রোথ খুব স্লো গ্রোথ। তো এইটা মানুষের ঘরে অ্যাকুয়ারিয়াম পালার জন্য। এবং আপনি জানেন ভারতে স্টার টর্টেজ আছে, ছোট ছোট স্টারের মতন, তাই না, এটা কিন্তু খুব স্লো গ্রোথে, এবং ইন্ডিয়াতে এবং বাংলাদেশে বেশ কয়েকবার চালান ধরা পড়ছে। এটা শৌখিন মানুষ পালে। এখন যে প্রাণীগুলো ধরা পড়েছে এগুলো নিয়ে কোনো বিশদ স্টাডি হয় নাই, তাই না, আমরা যে যার মতো করে বলছি এটা আমাদের পরিবেশের ক্ষতি করবে। হ্যাঁ, এখন বল পাইথন তো পরিবেশে যাওয়ার কথা না, সে তো নেটিভ একটা ছোট একটা সাপ, সে আমি যদি এখন ছেড়ে দেই, এবং যেটা হলো আপনি বাংলাদেশে না কোনো ইন্টারন্যাশনাল ল হলো, আমি একটা যে কোনো একটা ওয়াইল্ড অ্যানিমেল এনে যদি ছেড়ে দেই, তাহলে কিন্তু এটা আইনগত ইন্টারন্যাশনাল রুলস এটা বলে না। কারণ আমি একটা কাছে মেনে ছেড়ে দিলাম, দিস ইজ নট আওয়ার স্পিসিস। আমি 1 বছর পরে বললাম যে এইটা এখানে পাওয়া যায়, তাহলে কি হলো, এটা তো আমার স্পিসিস না। সুতরাং কোনো বন্য প্রাণী, নট অনলি বন্য প্রাণী, কোনো গাছপালাও আপনি দেখবেন ইন্ডিয়াতে আপনি কোনো অ্যানিমেল, কোনো গাছপালা ঢুকতে পারবেন না। কারণ বাইরের কোনো যদি কারণ এতে রোগ বালাই থাকতে পারে, তাই না, আর একটা স্পিসিস চলে গেল, চলে যা তাদের ক্ষতি তো করতে পারে। স্যার, আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আমাদেরকে শেষ প্রশ্ন হিসেবে এটা বলবেন যে বাংলাদেশে সাপে প্রচুর মানুষ মারা যায় সরকারি হিসাব মতে। সাপের এই আলোচনাটা, সাপের চিকিৎসা ব্যবস্থা সবকিছুই এখন পর্যন্ত কুসংস্কারে ভরা। এখন পর্যন্ত এই বিষয়টা নিয়ে খুব বড়ভাবে কথা হয় না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? পাশাপাশি সাপগুলো ঝুঁকিতে আছে। আমরা দেখছি যে মানুষ সাপ মেরে ফেলছে এবং সেইগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিচ্ছে, ভিডিও দিচ্ছে। সাপও ঝুঁকিতে আছে, মানুষও ঝুঁকিতে আছে, কিন্তু বিষয়টা নিয়ে ওই বড়ভাবে কথা হয় না, আলোচনা হয় না। আসলে আমাদের বাংলাদেশের মনে করেন বাঘ, হাতি সম্পর্কে যত হাইলাইটেড হয়, সাপ নিয়ে অত হাইলাইটেড হয় ইদানিং হচ্ছে, ফেসবুকের মাধ্যমে গত কয়েক বছর ধরে হাইলাইটেড হচ্ছে। আসলে আমরা যারা আছি, আমাদের মতন যারা শিক্ষিত এবং যারা কৃষক, অশিক্ষিত বলবো না, যারা সাপ চিনে না, তারা কোনটা বিষধর সাপ, অবিষধর সাপ চিনে না। সাপ দেখা মানে এটা বিষধর সাপ, সাপের বাইট করা মানে এটা বিষধর সাপ, মারা যাবে। এই যে মানুষের মধ্যে ভুল ধারণাগুলো, আগে মানুষকে সাপ সম্পর্কে, সাপ চিনাতে হবে, ফার্স্ট এড কি বলতে হবে, চিকিৎসা কিভাবে বলতে হবে, আর যে এই যে কুসংস্কারগুলো আছে এগুলো সব ধারণা দিতে হবে। সাপ যে আমাদের কত উপকারী, একটা সাপ মনে করেন কোবরা বা ক্রেট বা আপনার ইঁদুর, সাপের প্রধান খাবার হলো ইঁদুর, ম্যাক্সিমাম সাপের। এখন যদি এই সাপ যদি প্রকৃতি না থাকতো, তাহলে কি হতো, ইঁদুরে পুরা ফসলকে আমরা তুলতে পারতাম, কিন্তু মানুষ সেটা জানে না। মানুষের ধারণা সাপ মানে আমাদের জন্য ক্ষতিকর, সাপ দেখা মানে মারা। মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েশন করতে হবে, তাই না, এটার যে উপকারিতা কি, সৃষ্টিকর্তা প্রতিটা জিনিস একটা পিঁপড়া থেকে শুরু করে নিয়ে আমাদের উপকারের জন্য তৈরি করছে, আমরা জানি না বলেই এটা করতে হচ্ছে। সুতরাং আমাদের প্রথম যেটা প্রমোট করতে হবে, স্কুল কলেজ সাধারণ সব জায়গায় সাপ সম্পর্কে প্রচারণা চালাতে হবে, এটা যে একটা উপকারী প্রাণী। আর যদি স্নেক বাইট হয়েও যায়, যদি সেটার ফার্স্ট এড কি, কোথায় চিকিৎসা করবে সেটা জানাতে হবে। এই জন্য স্কুল কলেজে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে, সারা দেশে প্রচারণা করতে হবে, বিভিন্ন লিফলেট, ভিডিও, ডকুমেন্টারি তৈরি করতে হবে। আমাদের সে যেমন আমি গত এই 24 বছর ধরে আমি নিজে, আমার লেখা 2টা বই পাবলিশ হয়েছে, আমি বন বিভাগের জন্য ভ্যানামাস নন ভ্যানামাস পোস্টার করে দিয়েছি, আরও অনেক কিছু করছি। এখন আমি চিন্তা করছি যে একটা ভিডিও ডকুমেন্টারি করা, এবং আমার স্বপ্ন হলো যদি বাংলাদেশে যদি একটা
বা দুটা যদি প্রত্যেক বিভাগের শহরে যদি স্নেক পার্ক করা যায়, তাহলে সেখানে সব জীবন্ত সাপ থাকবে, মানুষ সাপ দেখবে, সাপের ভয় ভীতি দূর হবে। তাইলে কিন্তু আমাদের দেশে এই প্রোগ্রামটা, যে সাপ সম্পর্কে যে মানুষ সাপ দেখলে মানুষ মারবে না, এইটা আমার একটা বড় উদ্যোগ। যদি সরকার যদি এটা নেয় তাহলে আমি সর্বাত্মক সহযোগিতা করবো, যেটা আমার স্বপ্ন বাংলাদেশের। স্যার, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আসুন আমরা সাপ সম্পর্কে সচেতন হই, সাপ জানি, চিনি, নিজেরা বাঁচি, সাপকেও রক্ষা করি। বণিক বার্তার সঙ্গেই থাকুন।